এবারে আমরা অঙ্ক করব ৮ নম্বর অঙ্ক। ৮ নম্বর অঙ্ক দেখো কী বলেছে এখানে। বলে যে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে ১৯,৯৫০ টাকা। তাদের দুজনের বেতন হচ্ছে একত্রে ১৯,৯৫০ টাকা। এখন ফরিদা অপেক্ষা মানে ফরিদার থেকে ফাতেমা তোমার ২,৪৫০ টাকা বেশি পায়। তাহলে কে বেশি পাচ্ছে? এখানে ফাতেমা বেশি পাচ্ছে এবং ফরিদা তোমার কম পাচ্ছে। এখন ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের বেতন কত? যদি এখানে বলতো যে দুজনের সমান বেতন, যে ১৯,৯৫০ টাকা দুজনের বেতন এবং প্রত্যেকের তোমার বেতন হচ্ছে সমান, তাহলে সেই সংখ্যাটাকে আমরা ২ দিয়ে ভাগ করলে প্রত্যেকের বেতন আমরা পেতাম। কিন্তু এখানে বলেছে একজন কম পায়, একজন তোমার বেশি পায়। এখন কত কম পায়? বলেছে তোমার ২,৪৫০ টাকা কম পায়। তাহলে এই অঙ্কটা আমাদের আর ২ দিয়ে ভাগ করলে হবে না, আমাদের তোমার এটা অন্যভাবে করতে হবে। চলো দেখি কীভাবে করতেছি। ৮ নম্বর অঙ্ক আমাদের করতে হবে, যেটা তোমার কম রয়েছে, যে বেশি রয়েছে বলেছে যে ফরিদা অপেক্ষা ফাতেমার তোমার ২,৪৫০ টাকা বেশি পাচ্ছে। তাহলে এখানে ফাতেমার যে বেশি পরিমাণটা রয়েছে, বেশি পরিমাণটা যদি আমরা ১৯,৯৫০ থেকে বাদ দিয়ে দিতাম, যদি আমরা ১৯,৯৫০ থেকে আমরা যদি তোমার ২,৪৫০ টাকা যেটা বেশি পাচ্ছে ওটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে, যে টাকাটা থাকবে, সেই টাকাটা তখন দুজনেরই সমান থাকবে। এই জন্য আমরা করব কি, এই অবশিষ্ট বা বেশি যেটা আছে, বেশি টাকাটা আমাদের এখানে বিয়োগ করে দিতে হবে। এখানে আমরা লিখব প্রত্যেকের বেতন সমান, প্রত্যেকের বলতে তোমার ফরিদার এবং ফাতেমার দুজনের প্রত্যেকের বেতন তোমার হবে কীরকম? ১৯,৯৫০। এই যে মোট টাকা রয়েছে, এই টাকাটা থেকে যদি আমরা তোমার ২,৪৫০ এই টাকাটা বিয়োগ করি, হ্যাঁ, যে টাকাটা পাওয়া যাবে সেই টাকার এত টাকার অর্ধেক মানে তোমার হচ্ছে কি 2/1 আচ্ছা, অর্ধেক মানে আমরা জানি কি 2 ভাগ, যেহেতু এখানে 2 জন রয়েছে, ফরিদা এবং ফাতেমা 2 জন রয়েছে। তো আমরা লিখবো এখন যেটা সবচেয়ে যে কম পাচ্ছে ওর টাকাটা আগে আমরা বের করে নিই। এখানে কে কম পাচ্ছে? ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায়, অর্থাৎ তোমার হচ্ছে ফরিদা এখানে কম পাচ্ছে। তাহলে আমরা ফরিদার টাকার পরিমাণটা আগে বের করব। এখানে লিখবো অতএব ফরিদার বেতন তোমার হচ্ছে এই টাকাটার অর্ধেক মানে 2 ভাগ। তো আমরা 2 দিয়ে আগে ভাগ করে দেবো। ১৯,৯৫০ এই সংখ্যাটা থেকে তোমার ২,৪৫০ বিয়োগ করব এবং সেই বিয়োগ ফলটাকে তখন 2 দিয়ে ভাগ করব। এটা ক্যালকুলাস করে যোগ বিয়োগ গুণ ভাগ করে যেটা আসবে সেটা তোমার হবে কি ফরিদার বেতন। আচ্ছা, তো এখানে আমরা প্রথম বন্ধনীর আগে কাজ করে নিই। এই বিয়োগটা আছে, বিয়োগটা করি। তোমার 10 থেকে যদি আমরা মানে 0 থেকে 0 বাদ দিই তাহলে 0 হয়, পাশে মিলে গেলেও 0 হচ্ছে এখানে। তারপর 9 থেকে তোমার 4 বাদ দিয়ে আমরা তাহলে 5 হবে। আবার 9 থেকে এখানকার 2 বাদ দিই তাহলে আমাদের 7 হবে। এখানকার 1 বসে যাবে, যেহেতু বাদ দেওয়া কিছু নেই, ভাগ তোমার হচ্ছে 2। এই যে 17,500 টাকা, এই 17,500 টাকা এখন কিন্তু তোমার দুইজনের সমান রয়েছে, ওই জন্য আমরা এখানে 2 দিয়ে ভাগ করতে পারতেছি। 2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে? 2 8 16, তারপর 2 7 14, 2 5 10, 0, 8,750 টাকা। এই 8,750 টাকা কার বেতন? এটা তোমার হচ্ছে ফরিদার বেতন। অতএব ফরিদার বেতন তোমার যে এত টাকা হয়, তাহলে তোমার ফাতেমার বেতন কত হবে? এর থেকে ২,৪৫০ টাকা বেশি হবে, যেহেতু বলেছে এখানে। আচ্ছা, সুতরাং আমরা লিখব ফাতেমার বেতন তোমার কত হবে? ফরিদার চাইতে বা থেকে, তার মানে তোমার 8,750 যে রয়েছে এর থেকে কত টাকা বেশি? ২,৪৫০ টাকা বেশি। এই জন্য আমরা এটা যোগ করে দেব। আচ্ছা, যোগ করলে কত হচ্ছে দেখো, 0 আর 0 যোগ করলে 0 হয়, 5 আর 5 যোগ করলে 10, 10-এ 0 হাত থাকবে 1, এখানে 5 হলো, 5 আর 7 তোমার কত 12, 12-র 2 হাত থাকবে 1, এখানে 3 হলো, 3 আর 8 তোমার হচ্ছে 11,200 টাকা। আচ্ছা, তাহলে উত্তর তোমার হচ্ছে কি 2টা। এখানে ফাতেমার বেতন তোমার হচ্ছে 11,200 টাকা এবং ফরিদার বেতন তোমার হচ্ছে 8,750 টাকা। এটা হচ্ছে এই অঙ্কের সমাধান। 9 নম্বর অঙ্ক দেখো কি বলেছে এখানে। বলেছে যে রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে।
রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে। আচ্ছা, এবং রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম রয়েছে। রাজু অপেক্ষা মানে তোমার হচ্ছে কি থেকে, মানে রাজুর থেকে রনির 86টি লিচু এখানে কম রয়েছে, তার মানে তোমার রাজুর বেশি রয়েছে, রনির কম রয়েছে। রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে এটা আমাদের বের করতে হবে। তাহলে প্রত্যেকে কতটি করে লিচু রয়েছে সেটা আমাদের জানতে হবে। তো এই যে আমরা অঙ্কটা পড়লাম, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে 690টি লিচু রয়েছে। এই 690টি লিচু কিন্তু দুইজনের সমান সমান নেই। এখানে তোমার অর্ধেক যে তোমার হবে যে এর অর্ধেক ওর অর্ধেক সমান সমান, এটা কিন্তু নেই। একজনের কম রয়েছে, একজনের বেশি রয়েছে। এখন যেটা কম রয়েছে ওইটা যদি আমরা বাদ দিয়ে দিই, যে যার বেশি রয়েছে, যে 86টি লিচু তোমার রাজুর বেশি রয়েছে, ওই 86টি লিচু যদি আমরা বাদ দিয়ে দিই, তারপরে যে সংখ্যাটা থাকবে, যতগুলো লিচু থাকবে, ওই লিচুগুলো তখন তোমার কী হবে, উভয়েরই দুজনেরই সমান সমান হবে। তো আমরা এখন অঙ্কটা করব যে মোট যে লিচু রয়েছে, এই মোট লিচু থেকে তখন আমাদের বেশি যেটা রয়েছে, রাজুর লিচু বেশি রয়েছে 86টি, এই 86টি লিচু আমরা বিয়োগ করে দেবো। তারপরে তখন যে লিচুটি থাকবে সেটা তোমার হবে দুইজনেরই সমান সমান অর্ধেক। ঠিক আছে, ওটা যখন একজনে বের হয়ে যাবে তখন অপরটাই আমরা খুব সহজে বের করতে পারি। চলো করি অঙ্কটা আমরা। 9 নম্বর অঙ্ক। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকের লিচু, দেখো প্রত্যেকের লিচু আছে, মোট লিচু তোমার হচ্ছে 690টি। এই 690 থেকে আমরা যদি 86টি রাজুর যে বেশি রয়েছে সেটা আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে অবশিষ্ট যে থাকবে, যে সংখ্যাটা থাকবে, অত এর অর্ধেক। প্রত্যেকের লিচু তোমার হচ্ছে এত এর অর্ধেক। অর্ধেক মানে কি জানি আমরা? অর্ধেক মানে তোমার হচ্ছে কি 2 ভাগের 1 ভাগ, মানে 2 ভাগ করতে হবে জিনিসটাকে। আচ্ছা, বিয়োগ করে আমরা দেখি। আচ্ছা, বিয়োগ দিলে তোমার হচ্ছে মানে 10 থেকে 6 বাদ দিলে তোমার হচ্ছে 4 হাত থাকবে, এখানে 9 হলো, 9 9 মিলে গেলে 0। আর তোমার হচ্ছে কি 6 এর সঙ্গে বিয়োগ করার কিছু নেই, এই জন্য তোমার এখানে 6 হয়ে গেল। 604 এর অর্ধেক এটা করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? 604 এর অর্ধেক। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা কার বের করবো আগে। এখন এই যে 604 হলো, এই 604 এর তোমার হচ্ছে কি দুইজনেরই সমান অধিকার রয়েছে, দুইজনেরই সমান সমান ভাগ রয়েছে। তাহলে এখন আমরা বের করব যার কম রয়েছে ওরটা আগে বের করব, যে রনির। অঙ্কটা পড়ে আমরা বুঝলাম যে রনির তোমার লিচু কম রয়েছে, রাজু তোমার হচ্ছে বেশি রয়েছে। তো আমরা এখন লিখব অতএব রনির লিচুর সংখ্যা এত এর অর্ধেক। অর্ধেক মানে আমরা জানি 2 ভাগ। তাহলে 604 যে রয়েছে এটাকে আমরা 2 করব, 2 দিয়ে ভাগ করব এতটি। আমরা যে 2 দিয়ে তোমার এটাকে ভাগ করে দিলে কত হবে? 302 হয়। 302 তোমার হচ্ছে 604। তাহলে রনির লিচু রয়েছে 302টি। তাহলে আমরা খুব সহজেই বের করতে পারবো রাজুর কতটি রয়েছে। অতএব রাজুর লিচুর সংখ্যা, হয় আমরা এই সংখ্যাটার সঙ্গে 86 যোগ করতে পারি, যেহেতু রাজুর তোমার 86টি লিচু বেশি রয়েছে, রনির তোমার কম রয়েছে, এই সংখ্যার সঙ্গে আমরা 86টি লিচু যোগ করতে পারি। অথবা মোট যে লিচু রয়েছে তোমার 690টি, 690টির মধ্যে আমরা জানলাম যে 302টি তোমার হচ্ছে রনির, তাহলে অবশিষ্টগুলো তোমার হচ্ছে কার? রাজুর। তাহলে আমরা এই মোট সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করেও করতে পারি, অথবা এই সংখ্যাটার সঙ্গে আমরা 86 যোগ করেও করতে পারি। তারপর আমরা মোট সংখ্যা থেকে বিয়োগ করব। দেখো মোট সংখ্যা, লিচুর সংখ্যা তোমার হচ্ছে 690টি, তার মধ্যে রনির লিচু তোমার হচ্ছে কতটি? 302টি। তাহলে অবশিষ্ট যেগুলো থাকবে, মানে ওটা থেকে যদি আমরা বিয়োগ করি, যে সংখ্যাটা থাকবে সেগুলো তোমার হচ্ছে রাজুর। তাহলে রাজুর লিচু আছে বা লিচুর সংখ্যা তোমার হচ্ছে কত? বিয়োগ করি, 10 থেকে আমরা 2 বাদ দিই, তাহলে হচ্ছে 8। আর থাকবে 1, এখানে 1 হলো। 9 থেকে 1 বাদ দিলে তোমার হচ্ছে 8, হাতে কোনো সংখ্যা নেই। 6 থেকে যদি 3 বাদ দেওয়া যায় তো তোমার হচ্ছে 3, তার মানে 388টি। রনির লিচুর সংখ্যা তোমার হচ্ছে 302টি, আর রাজুর লিচুর সংখ্যা তোমার হচ্ছে 388টি। বুঝতে পেরেছ? তাহলে উত্তর তোমার হচ্ছে রাজুর 302টি, রনির 302টি, এবং রাজুর তোমার হচ্ছে 388টি। এভাবে আমাদের করতে হবে। এবারে আমরা 10 নম্বর অঙ্ক করব। 10 নম্বর অঙ্ক দেখো কি বলেছে এখানে, মা এবং পুত্রের বয়স সমষ্টি 60 বছর।
মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত। এই অঙ্কটা তোমার খুবই ইম্পর্টেন্ট, শুধু তোমার পঞ্চম শ্রেণীতে যে রয়েছে সেটা না, এটা তোমার যখন বড় তুমি হয়ে যাবে, চাকরির যখন প্রিপারেশন নিয়ে বা চাকরির ক্ষেত্রে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় এই অঙ্কটা এসে থাকে আর কি, অনেক ক্ষেত্রে, যে মা ও পুত্রের বয়সের সমষ্টি তোমার হচ্ছে 60 বছর, মায়ের বয়স এত হলে পুত্রের বয়স কত। অনেক সময় তোমার বাবা পুত্রের একসঙ্গে দেওয়া থাকে। আচ্ছা দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করব। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে মা ও পুত্রের বয়স একত্রে বা বয়সের সমষ্টি যে বলেছে ওরা 60 বছর, তাহলে এখানে তোমার মায়ের বয়স রয়েছে এবং পুত্রের বয়স রয়েছে। আবার বলেছে ওরা যে মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ, পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ তোমার তাহলে যে 60 বছর রয়েছে, 60 বছরকে আমাদের ভাগ করতে হবে, কয় ভাগ করতে হবে, 4 ভাগ করতে হবে। 4 ভাগের মধ্যে 3 ভাগ তোমার হবে মায়ের, 1 ভাগ তোমার হবে পুত্রের। তাদের প্রত্যেকের বয়স কত এবার আমি বের করব। দেখো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, মনোযোগ দিয়ে বোঝো এটা। আমরা লিখতে পারি এখানে মায়ের বয়স সমান হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ, 3 গুণ। আর প্রশ্নে আমরা উল্লেখ করেছো এটা যে মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ, আর পুত্রের বয়স তাহলে কত হবে, 4 ভাগের মধ্যে 3 ভাগ যদি তোমার মায়ের হয় তাহলে 1 ভাগ থাকতেছে, তাহলে পুত্রের বয়স আমরা লিখতে পারি পুত্রের বয়সের 1 গুণ, মানে যেটা পুত্রের বয়স সেটাই। এখন আমরা যদি করি এই সংখ্যাটার সঙ্গে যদি সংখ্যাটা যোগ করি, মায়ের বয়সের সঙ্গে পুত্রের বয়স যদি আমরা যোগ করি তাহলে কী লিখতে পারি, যোগ করব আমরা, তাহলে লিখবো আমরা মা ও পুত্রের বয়স, মা ও পুত্রের বয়স বা বয়সের সমষ্টি, মা ও পুত্রের বয়সের সমষ্টি লিখি আমরা, তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। মা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে, দেখো এখানে পুত্র এখানে পুত্র, তাহলে কি হবে, পুত্রের বয়সের কয় গুণ হবে, 4 গুণ, যেটা আমরা যোগ করতেছি। এখানে মা ও পুত্র কেন হলো, দেখো যেখানে মা আছে পুত্র আছে, তাহলে মা আর পুত্র, তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে, এখানে পুত্র এখানে পুত্র, দুই জায়গাতে পুত্র রয়েছে, তাহলে পুত্র তোমার হচ্ছে কি পুত্রের বয়সের 4 গুণ। এখানে যে ওরা বলেছিল যে মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, ওই 60 বছর তোমার হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ, তাহলে আমরা ওই সংখ্যাটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের পুত্রের বয়সটা বের হয়ে যাবে। তো আমরা লিখতে পারি অতএব পুত্রের বয়স আমরা লিখবো কি, এই যেখানে 4 গুণ রয়েছে, 4 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে, এর যে সমষ্টিটা রয়েছে মা ও পুত্রের বয়সের সমষ্টি বলেছে কত, 60, এই 60কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি যেটা হবে সেটা তোমার হবে পুত্রের বয়স। আচ্ছা আমরা যদি 4 দিয়ে 60কে ভাগ করি তাহলে 4 15 60 হয় আমরা জানি, তাহলে 15 বছর, এই 15 বছর তোমার হচ্ছে পুত্রের বয়স। আচ্ছা অতএব তাহলে মায়ের বয়স আমরা বের করতে পারবো এখন, যেহেতু বলা আছে মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ। এখন পুত্রের বয়স আমরা বের করলাম 15 বছর, তাহলে 15 বছরের 3 গুণ, 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 গুণ তোমার কত হচ্ছে, 3 15 45, 15 বছর। উত্তর হচ্ছে পুত্রের বয়স 15 বছর এবং মায়ের বয়স 45 বছর, তাহলে দুইজনের মোট তোমার হচ্ছে 45 আর 15 তোমার হচ্ছে 60 বছর, এভাবে করতে পারি। আচ্ছা খুব একটা সহজ একটা টেকনিক। এরকম অঙ্কগুলো যখন থাকবে, যে মনে করো যে বাবার বয়স এবং পুত্রের বয়স একসঙ্গে দেওয়া আছে আর বলা আছে যে পুত্রের বয়স তোমার হচ্ছে 5 গুণ, 6 গুণ, 7 গুণ, 10 গুণ, যত গুণে বলা হোক না কেন তার থেকে 1 যোগ করে ওই সংখ্যাটাকে ভাগ করতে হবে। যেমন বিষয়টা দেখো এখানে আমাদের এখানে বলেছিল যে তোমার মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ আর তাদের সমষ্টি তোমার হচ্ছে 60 বছর, তো আমরা 60 সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করলাম, 60 সংখ্যাটাকে আমরা 4 দিয়ে ভাগ করলাম, মানে 3 গুণ দেওয়া ছিল, আমাদের শুধু 1 গুণ যোগ করে সেই সংখ্যাটাকে ভাগ করতে হবে। আমাদের যদি অনেক সময় এমসিকিউতে আসে এটা বা সংক্ষিপ্তভাবে যদি আসে, আমরা তো এত কিছু করব বিস্তারিতভাবে আমরা অঙ্কটা করতে পারবো না। আমাদের করতে হবে যে কত গুণ দেওয়া আছে, যত গুণ দেওয়া থাকবে তার সঙ্গে 1 যোগ করে তোমার মোট সমষ্টিটাকে ভাগ করতে হবে। যদি এখানে বলতো যে 5 গুণ, তাহলে আমরা 6 দিয়ে 60কে ভাগ করতাম। যদি বলতো 7 গুণ, তাহলে আমরা 8 দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করতাম, 60কে ভাগ করতাম। ঠিক আছে, এই জিনিসটা শুধু মনে রাখবা। আচ্ছা তারপরে অঙ্ক দেখো এবার 11 নম্বর অঙ্ক। 11 নম্বর বলেছে এখানে ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3
তাহলে ভাজ্য কত, এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে, ভাজ্য আমাদের বের করতে হবে। আচ্ছা চলো খুব সহজে আমরা বের করতে পারি। 11 দেওয়া আছে, তোমার ভাজক, ভাজক মানে যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। 78 দিয়ে ভাগ করা হয়েছিল। ভাগফল, ভাগফল হচ্ছে কি, কাকে বলে, ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা তোমার হচ্ছে ভাগফল, 25 পাওয়া গিয়েছিল। আচ্ছা, এবং ভাগশেষ, ভাগশেষ মানে ভাগ করার পর যে সংখ্যাটা অবশিষ্ট থেকে যায় সেটা তোমার হচ্ছে ভাগশেষ। এখন ভাগশেষ কোনো সংখ্যা উল্লেখ নেই, আমাদের এখানে ইঙ্গিত দিয়েছে, বলেছে ভাজকের ভাগশেষ সমান হচ্ছে ভাজকের 1/3। তৃতীয়াংশ কথাটা মানে আমরা কি বুঝি, 3 ভাগের 1 ভাগ, মানে ভাজক যে রয়েছে ভাজকের 3 ভাগের 1 ভাগ। ভাজক কত তোমার হচ্ছে 78, তো 78কে আমাদের 3 ভাগ করতে হবে, 3 ভাগের 1 ভাগটা তোমার হবে ভাগশেষ। এখন 3 দিয়ে আমরা এটাকে ভাগ করি, 3 2 তোমার হচ্ছে 6, 1 আর 8, 3 6 18, 26, ভাগশেষ তোমার হচ্ছে 26। এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে, আমাদের ভাজ্য বের করতে হবে। আমরা জানি আমাদের যে সূত্রটা মুখস্থ করেছিলাম আমরা প্রথমেই, যে ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের এটা, নিঃশেষে বিভাজ্য নয়, সেক্ষেত্রে ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ভাজক হচ্ছে কত, ভাজক হচ্ছে আমাদের 78, গুণন ভাগফল হচ্ছে আমাদের 25, যোগ ভাগশেষ হচ্ছে আমাদের 26। আচ্ছা, এখন আমরা 78 আর 25 আমাদের গুণ করতে হবে, চলো গুণ করি। 78 আর 25, 5 8 40, 40 0 হাত থাকে 4, 5 7 35 আর 4 তোমার হচ্ছে 39। আচ্ছা, 2 দিয়ে যদি 8কে গুণ করে, 2 8 16, 16 6 হাত থাকবে 1, 2 7 14, 14 আর 1 তোমার হচ্ছে 15। সবগুলো যোগ করি আমরা, 0 9 6 15, 15 5 হাত থাকবে 1, এখানে 4 হলো, 4 আর 5 তোমার হচ্ছে 9, 9 হাতে কোনো সংখ্যা নেই, 1 বসে গেল, তাহলে 1950। এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা যদি আমরা গুণ করি, 78 আর 25 গুণ করলে তোমার হবে 1950। এর সঙ্গে আমাদের আবার 26 যোগ করতে হবে, যোগ করি, 0 আর 6 যোগ করলে 6 হয়, 2 আর 5 যোগ করলে 7 হয়, আর কোনো সংখ্যা এখানে নেই, তাহলে এখানে 9 বসে গেল, আবার 1 বসে গেল। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তাহলে ভাজ্যটা হচ্ছে 1976। আচ্ছা, এবার আমরা 12 নম্বর অঙ্ক করব। 12 নম্বর বলেছে ভাজ্য 8903, ভাজক তোমার হচ্ছে 87 এবং ভাগশেষ তোমার হচ্ছে 29। তাহলে ভাগফল কত, আমাদের ভাগফল বের করতে বলেছে। চলো এর আগের অঙ্কের মতোই 12 নম্বর অঙ্ক দেওয়া আছে, যে জিনিসগুলো আমরা ওটি লিখবো সুন্দর করে। দেওয়া আছে ভাজ্য মানে যে সংখ্যাটাকে ভাগ করা হয় সেটাকে ভাজ্য বলে। এ ভাজ্য তোমার হচ্ছে 8903। ভাজক যে সংখ্যাটা দিয়ে ভাজ্যকে ভাগ করা হয় সেটা তোমার হচ্ছে ভাজক। ভাজক তোমার হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে 87। ভাগশেষ তোমার হচ্ছে 29। ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করে যে সংখ্যাটা থেকে যায় সেটা তোমার হচ্ছে ভাগশেষ। আচ্ছা, এখন আমরা জানি আমাদের বের করতে বলেছে কি ভাগফল। আচ্ছা, ভাগফল সমান, এখানে দেখো যে তোমার কি ভাগশেষ রয়েছে, ভাগশেষ তোমার হচ্ছে 29। তার মানে এখন যে আমি সূত্রটা লিখবো, সূত্রটা তোমার হচ্ছে নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য নয় সে অঙ্কের ক্ষেত্রে, সেই অঙ্কের ভাগের ক্ষেত্রে তোমার ভাগফল সমান হচ্ছে ভাগফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভাজ্য বিয়োগ ভাজক, ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাগশেষ ভাগ তোমার হচ্ছে ভাজক। ভাজ্য রয়েছে, ভাজ্য থেকে তোমার ভাগশেষটা বাদ দিয়ে দিতে হবে, তারপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে তোমার ভাজক দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা ভাগফলটা পাবো। আচ্ছা দেখো এখানে ভাজ্য হচ্ছে আমাদের কত, 8903 বিয়োগ ভাগশেষ হচ্ছে আমাদের কত, 29 ভাগ ভাজক হচ্ছে আমাদের কত, 87। আমরা বিয়োগটা করে নিই, 13 থেকে যদি আমরা 9 বিয়োগ করি, 13 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 4 হয়, হাত থাকবে 1, এখানে 3 হয়ে গেল। 10 থেকে 3 বাদ দিলে 7, হাত থাকবে 1, 9 থেকে 1 বাদলে তোমার বাদ দিলে 8,
হাতে কোনো সংখ্যা নেই, তাহলে এখানে 8 বসে যাবে। এই 8874কে আমাদের ভাগ করতে হবে 87 দিয়ে। চলো ভাগ করি। এখানে আমরা ভাগ করব 87 দিয়ে। 8874কে ভাগ করতে হবে। এখানে দুইটি অঙ্ক রয়েছে, আমাদের এখানেও দুইটি অঙ্ক নিতে হবে। হ্যাঁ, তাহলে কয়বার যাবে? একবার যাবে। 87 একে তোমার হচ্ছে 87, 88 থেকে 87 বিয়োগ করলে 1, তারপর তোমার নামবে কত? 7। 7 নামালাম, দিয়ে তোমার ভাগ যাচ্ছে না, তাহলে আর কী করবো? আরেকটি সংখ্যা রয়েছে, এটা নামিয়ে নেব আমরা। এখন পরপর যে দুইটি সংখ্যা নামালাম, পরপর দুইটি সংখ্যা নামালে আমরা জানি যে ভাগফলের ঘরে শূন্য নিতে হয়। এবার 87 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে কতবার যাবে? দেখো 87কে যদি আমরা তোমার 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 2 7 14, 14 4 হাত থাকবে 1, 2 8 16 আর হাতে রেখে 17, 174 হচ্ছে কত? 2 বারে। তার মানে তোমার ভাগফলটা হচ্ছে কত? ভাগফল তোমার হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে 102। 102, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর বা সমাধান। ঠিক আছে, এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা যে সূত্রগুলো প্রথমে পড়েছিলাম, যে সূত্রগুলো কী কী, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে কী, ভাগের অঙ্কের ক্ষেত্রে আমরা করেছিলাম, ওই সূত্রগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবারে অঙ্ক করবো, দেখো 13 নাম্বার। এখানে বলেছে একটি কারখানাতে 7 দিনে তারা 2520টি সাইকেল তৈরি করে। তার মানে 2520টি সাইকেল তৈরি করতেছে তারা 7 দিনে। ওই কারখানায় তোমার 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি করা হবে? খুব সোজা অঙ্ক। দেখো আমরা জানি এখানে দেখো একটা জিনিস লিখতে হবে, ওরা দিন এবং সপ্তাহ দুইটা জিনিস বলেছে, তো আমরা এটাকে একই রকম করে নেব। আমরা জানি তোমার 7 দিন কথা বলেছে প্রথমে, তাহলে আমরা লিখবো 7 দিন। 7 দিন সমান তোমার হচ্ছে 1 সপ্তাহ। আমরা সপ্তাহ দিয়ে অঙ্কটা করব। তাহলে এখানে বলেছিল যে 7 দিন তৈরি করে এতটি, তার মানে হচ্ছে কি 1 সপ্তাহে সাইকেল তৈরি করে এতটি। এখন লিখবো আমরা, এখন 1 সপ্তাহে সাইকেল তৈরি করে কতটি? 2520টি। 2520টি। অতএব আমাদের বের করতে বলেছে কত সপ্তাহের? 3 সপ্তাহের। তো 3 সপ্তাহে অবশ্যই সাইকেল 1 সপ্তাহ থেকে বেশি তৈরি হবে, আর বেশি যদি আসে তাহলে আমাদের কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে যে 2520 রয়েছে সংখ্যাটাকে আমরা গুণ করবো এখন 3 দিয়ে। তো 3 0 0, 3 2 তোমার হচ্ছে 6, হাত থাকবে 1, 3 2 6, হাতে কোনো সংখ্যা নেই। 3 5 15, 15 5, হাতে থাকবে 1, 3 2 6, 6 আর হাতে রেখে তোমার হচ্ছে 7, এতটি 7560টি। 7560টি। আচ্ছা, এরপরে দেখো 14 নম্বর অঙ্কটি কী বলেছে? 14 নম্বর অঙ্ক বলেছে আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। তাহলে 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? এখানে আমাদের টাকার পরিমাণটা বের করতে বলেছে। আমরা একটা জিনিস প্রথমে আলোচনা করেছিলাম, যে জিনিসটা আমাদের বের করতে বলে সেই জিনিসটা আমরা সবসময় কী করি? অঙ্কটা যখন সাজিয়ে লিখবো তখন আমরা পরে লিখি, ডান দিকে লিখি। এখন আমাদের লেখা আছে এখানে যে আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। এটাকে আমরা সাজিয়ে লিখবো এভাবে যে 3টি খাতা কিনতে টাকা প্রয়োজন তোমার হচ্ছে 72 টাকা। তাহলে একটি খাতা কিনতে কত হবে? 12টি খাতা কিনতে কত হবে? এটা আমরা বের করব। ঠিক আছে, যেটা আমাদের বের করতে বলবে সেই সংখ্যাটাকে আমাদের পরে লিখতে হবে। 14 নম্বর অঙ্ক দেখো, লিখব 3টি খাতা কিনতে টাকা প্রয়োজন, টাকা লাগে বা প্রয়োজন লাগে কত? 72 টাকা। 3টি খাতা কিনতে টাকা লাগে তোমার 72 টাকা। অতএব আমরা যদি একটি খাতা বের করি, আগে আমরা একটি বের করব। তো একটি খাতা কিনতে আমাদের অবশ্যই টাকা লাগবে কি? কম হলে আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা এখন কি করব? 72কে 3 দিয়ে ভাগ করব, এত টাকা। আচ্ছা, ভাগফলটা আমরা পরে বের করবো একসঙ্গে। তাহলে দেখো এখন আমাদের বের করতে বলেছে কতটি খাতার দাম? 12টি খাতার দাম। তাহলে 12টি খাতার দাম বা 12টি খাতা কিনতে আমাদের টাকা লাগবে বেশি হলে কী করতে হবে? এই সংখ্যাটার সঙ্গে গুণ করতে হবে। এখানে কিন্তু তোমার একটি খাতার দাম রয়েছে, 3 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, দেখো ভাগটা করে নিই। 3 দিয়ে যদি 72টিকে ভাগ করি তাহলে তোমার হচ্ছে কত? 24 টাকা। একটি খাতার দাম হচ্ছে তোমার 24 টাকা। তাহলে 12টি খাতার দাম তোমার কত হবে? 12টি খাতার দাম একটির থেকে বেশি হবে, বেশি হলে গুণ করতে হবে। 24 গুণন তোমার হচ্ছে 12। 24 আর 12 গুণ করে এখন কত হচ্ছে দেখো, 24 এবং 12 গুণ করতে হবে। 2 4 8, 2 2 4, শূন্য বসবে এখানে, 1 4 4, 1 2 2। আচ্ছা, 8
2 288 টাকা। তাহলে তাকে 12টি খাতা কিনতে আয়েশার টাকা লাগবে 288। তাহলে এই অঙ্কের উত্তর তোমার হচ্ছে 288 টাকা। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। এবার আমরা অঙ্ক করব তোমার 15 নম্বর। 15 নম্বর অঙ্ক কী বলেছে দেখো, যে যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয় তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল পাওয়া যাবে, কেনা যাবে। তাহলে আমাদের এখানে চালের পরিমাণটা বের করতে বলেছে। প্রথমে বলেছে এখানে 8 কেজি পোলাওয়ের চালের মূল্য তোমার হচ্ছে 960 টাকা। এখান থেকে আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে যে 1 কেজি চালের দাম তাহলে কত টাকা, এটা আমাদের আগে বের করতে হবে। 1 কেজি চালের দাম কত টাকা আমরা বের করতে পারলে তোমার 4800 টাকা দিয়ে কত কেজি চাল পাওয়া যাবে এটা আমরা খুব সহজেই বের করতে পারি। চলো তাহলে আমরা লিখবো এখানে 15 নম্বর অঙ্ক, 8 কেজি চালের পোলাওয়ের চালের, আমরা পোলাও লিখবো না, লেখাটা আমাদের জন্য ছোট এক লাইনের মধ্যে হয় সে খেয়াল রাখতে হবে। 8 কেজি চালের মূল্য, 8 কেজি চালের মূল্য তোমার হচ্ছে কত টাকা, 960 টাকা। অতএব আমরা 1 কেজি চালের দাম বের করবো আগে। 1 কেজি চালের দাম তোমার হচ্ছে, তো 960কে আমরা 8 দিয়ে ভাগ করব। আচ্ছা, 8 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে তোমার হবে কত, 8 12 96, শূন্যটা বসে যাবে, অর্থাৎ তোমার হচ্ছে 120 টাকা। তাহলে 1 কেজি চালের দাম তোমার হচ্ছে কত টাকা, 120 টাকা। এখন আমরা করব কি, চালের পরিমাণটা বের করবো এভাবে যে 120 টাকায় চাল পাওয়া যায় 1 কেজি। অতএব তোমার এখানে বলেছিল 4800 টাকায় চাল পাওয়া যাবে কতটুকু, এই সংখ্যা দিয়ে সংখ্যাটাকে আমরা ভাগ করব। 4800 এটাকে ভাগ করতে হবে 120 দিয়ে, তাহলে এত কেজি হবে। আচ্ছা, ভাগ করে আমরা দেখি, 120 দিয়ে যদি 4800 এটাকে ভাগ করি, এখানে 3টে অঙ্ক রয়েছে, এখানে 3টে অঙ্ক যদি নিই তো 3 12 36, 4 12 48, 4 দিয়ে গুণ করলে 4 0 0, তারপরে 4 2 8, 4 1 4, শূন্য হয়ে যাবে, শূন্যটা তোমার চলে আসবে এখানে, তার মানে তোমার হচ্ছে 40। 120 দিয়ে আমরা যদি 4800কে ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে 40। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে তোমার চাল পাওয়া যাবে 40 কেজি। উত্তর হচ্ছে 40 কেজি। ঠিক আছে, এরপরে সর্বশেষ যে অঙ্ক 16 নম্বর অঙ্ক, দেখো কি বলেছে এখানে, একটি মোটর সাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। 300 কিলোমিটার যেতে পারে সে 12 লিটার পেট্রোল দিয়ে, তাহলে 100 কিলোমিটার যাওয়ার জন্য তার কতটুকু পেট্রোল লাগবে। আচ্ছা, এই অঙ্কের মতোই আমরা করব 16 নম্বর অঙ্ক। লিখবো আমরা 12 লিটার পেট্রোল দিয়ে যাওয়া যায় কত কিলোমিটার, 300 কিলোমিটার। 300 কিলোমিটার, তাহলে আমরা আগে 1 লিটার দিয়ে কতটুকু যাওয়া যাচ্ছে সেটা আমরা বের করব। তাহলে 1 লিটার দিয়ে যাওয়া যাবে কম হলে আমাদের ভাগ করতে হয়। তাহলে 300কে আমরা যদি আমার ভাগ করে দিই বাকি 12 দিয়ে তাহলে কত হবে, দেখো ভাগটা করি আমরা। এখানে 12 দিয়ে 300কে ভাগ করব আমরা, এখানে 2টি অঙ্ক রয়েছে, এখানে 2টি অঙ্ককে ভাগ করতে হবে। 2 দিয়ে তোমার হচ্ছে কত, 12 দিয়ে 24, 3 12 তোমার 36 হয়ে যায়, তো যাইবে না। আচ্ছা, তার নামে তোমার এখানে কত, 10 থেকে 4 বাদ দিলে আমাদের হচ্ছে কত, 6, হাত থাকবে 1, এখানে 3 হয়ে গেল, 3 3 মিলে গেলে 0, তারপরে আমাদের এই শূন্যটা রয়েছে, এখানে 0 আমাদের নামা দিলাম। এবার 12 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে 5 হবে, 5 12 60। তাহলে 1 লিটার পেট্রোল দিয়ে যাওয়া যাচ্ছে তোমার 25 কিলোমিটার। 25 কিলোমিটার। এখন আবার এটার মতো করে করবো আমরা। এখন 25 কিলোমিটার যেতে তেল লাগে কত লিটার, 1 লিটার। 25 কিলোমিটার যেতে তেল লাগে আমাদের 1 লিটার। আমাদের বের করতে বলেছিল এখানে 100 কিলোমিটার যাওয়ার জন্য তাহলে কত লিটার পেট্রোল লাগবে বা তেল লাগবে। তাহলে অতএব আমরা লিখব, অতএব 100 কিলোমিটার যেতে তেল লাগবে 25 দিয়ে, এটাকে আমরা ভাগ করব। 100কে আমাদের ভাগ করতে হবে কি 25 দিয়ে, 25 লিটার। আচ্ছা, আমরা 25 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে কত হয়, জানি যে
4 হয়, 4 25 হচ্ছে 100। তাই এই অঙ্কের উত্তর তোমার হচ্ছে কত? 4। ঠিক আছে, তাহলে 25 কিলোমিটার যেতে তেল লাগবে তোমার 1 লিটার, তাহলে 100 কিলোমিটার যেতে তোমার তেল লাগে তোমার 4 লিটার। এভাবে আমাদের করতে হবে।